প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। তো আজকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন রত্না দিদিভাই। তো তিনি পাটুলি থেকে আমাদেরকে আজকে ঘটনাটি পাঠিয়েছেন, এবং এই যে ঘটনাটি এটা কিন্তু তার বাপের বাড়ির জায়গার ঘটনা, এবং আজ থেকে প্রায় ৩০-৩২ বছর আগেকার ঘটনা। এবং এই ঘটনাটি কিন্তু তাদের পরিবারেই ঘটে গিয়েছিল। এবং তোমরা একটা জিনিস আজকের এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে এই যে নিশির ডাক, এই কথাটার সাথে কিন্তু আমরা অনেকেই প্রচলিত। তো এই জিনিসটাই যে নিশির ডাক যে অ্যাকচুয়াল জিনিসটা কি, এবং এর জন্য যে একটা বাচ্চা ঠিক কতটা পজেস হতে পারে, তা কিন্তু তোমরা আজকের এই ঘটনা থেকে একটা জলজান্ত প্রমাণ পাবে। এবং এক কথায় বলতে গেলে একদমই ভিন্ন ধর্মী একটি ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণই গায়ে কাঁটা দিয়ে উঠবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার ১১৭। তো দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। আমি রত্না, আমার বিয়ে হয়েছে পাটুলিতে, এবং এই ঘটনাটি আমার বাপের বাড়ির ঘটনা। তো তখন আমরা অনেকটাই ছোট, আর আমাদের পরিবারটা কিন্তু আগে জয়েন্ট ফ্যামিলি ছিল। মানে আমার খুড়তো জেঠতো সকলে মিলে আমরা একটা বাড়িতেই থাকতাম। মানে আমাদের খাওয়া দাওয়াগুলো আলাদা আলাদা হলেও আমরা কিন্তু একটা গোটা বাড়ির মধ্যেই থাকতাম। মানে ওই দুটো তিনটে করে এক একটা, মানে এক একজনের শরিকের ঘর পড়েছিল, তো সেরকম আমরা নিজেদের মতোই থাকতাম। এবং আমাদের কিন্তু একটি কমন বড় উঠোন ছিল। আর আমার বাবারা ছিলেন হচ্ছে ৪ ভাই। এবার ৪ ভাইয়ের ছেলে মেয়ে, মানে বুঝতে পারছো যে প্রচুর আমরা ভাই বোন। তো তার মধ্যে আমরা কিন্তু বোনই ছিলাম হচ্ছে ৬ জন। মানে আমাদের জেঠতো খুড়তো সব মিলিয়ে কিন্তু আমরা বোন টোটাল ৬ জন ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আগাগোড়াই এটা একদম ছোট থেকেই বলতে পারো, আমরা স্কুল কলেজ সমস্ত কিছুই করেছি কিন্তু আমরা ওই বোনেরা মিলেই। মানে আমাদের পাড়াতেও কোনো সেরকম বন্ধু বান্ধবী ছিল না, এবং স্কুল কলেজের বন্ধু ওই স্কুল কলেজ অবধি সীমাবদ্ধ। মানে তার বাইরে যে এক্সট্রা বন্ধু বলে যে বেস্ট ফ্রেন্ড, যেগুলো এখন আমাদের হয়েছে, তো তখন কিন্তু আমাদের সময় ওগুলো ছিল না। মানে আমাদের হচ্ছে আমরা ৬ বোনই বন্ধু, এরকম একটা ব্যাপার। আর তার মধ্যে আমার জেঠুর যে আর কি সব থেকে বড় মেয়ে, আমাদের বড়দি আর কি, তো তিনি আমাদের থেকে একটু বড় ছিলেন, মানে ওই ৬-৭ বছরের বড়। আর বাদ বাকি আমরা ৫ বোন কিন্তু মানে ওই পিঠোপিঠি ওই ২-৩ বছরের ছোট বড়, কি ২-১ বছরের ছোট বড়, এরকম আমরা ছিলাম। এক একজন হয়তো আমরা কয়েক মাসেরও ছোট বড় এরকমও ছিলাম, মানে পিঠোপিঠি বলতে পারো। এবার জেঠুর যে বড় মেয়ে, মানে আমরা সবাই ওকে বড়দি বলতাম, এবং আমাদের এক প্রকার গার্জেন টাইপেরও ছিল। তো সেক্ষেত্রে আমরা একটু সমীহ করেও চলতাম বলতে পারো, এবং মানে একটু ভয়ও পেতাম। তো যেখানেই আমরা যেতাম, মানে ধরো কোনো জায়গায় ঘুরতে গেলাম, বা হয়তো দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গেলাম, বা কোনো হয়তো একটু সিনেমা টিনেমা দেখতে গেলাম, তো সব জায়গাতে আমরা যেতাম। এবং ওই লিডারশিপ ব্যাপারটা যেটাকে বলে, তো সেরকম কিন্তু আমাদের ওই বড়দি করতো। মানে আমাদেরকে ঠিকঠাকভাবে দেখে শুনে নিয়ে যাওয়া, এটা কিন্তু বড়দিরই কাজ ছিল। তো সেরকমভাবে আমরা বড়দিকে সেরকম মান্যতাও দিতাম। আর আমাদের বাপের বাড়িটা, আমি এখানে অ্যাকচুয়াল জায়গার নামটা বলছি না, মানে সেটা একটু মফস্বল টাইপের জায়গা ছিল। মানে খুব শহরও না, আবার খুব গ্রাম্য এলাকাও নয়। তো মানে ওই রকম জায়গাতে আমরা বড় হয়েছি, এবং তারপর এই পাটুলিতে আমি বিয়ে হয়ে আসি। মানে টোটালি মানে ভাইবসটা কিন্তু অন্যরকম। যাই হোক, এবার যাকে নিয়ে আজকের এই মূল ঘটনাটি আমি তোমাকে শেয়ার করছি, মানে যে আর কি মূল বিপদে পড়েছিল, তো সে হচ্ছে আমার ছোট কাকুর ছোট মেয়ে। তো ওর নাম হচ্ছে বেনু। তো এবার ও তখন ক্লাস 5-6 এরকম হবে, মানে ওই ক্লাসে পড়তে, আমার অ্যাকচুয়াল ক্লাসটা আমার মনে পড়ছে না। তো আগাগোড়াই মানে ও ছোট থেকেই কিন্তু একটু খুব ডাং পিটে টাইপের ছিল, মানে একটু টমবয় টাইপের। মানে ধরো যেখানেই যেতাম, হয়তো যে কোনো কাজ আমরা করছি, ওটা হয়তো একটু ডিলে হচ্ছে, ও কিন্তু আগ বাড়িয়ে সেই কাজটাকে করার চেষ্টা করতো। মানে যে কোনো জায়গায় একটু দাদাগিরি ব্যাপার এরকম একটা ওর ছিল। তো এবার আমরা একদিন, মানে ওই যে আমরা ৬ বোন ছিলাম, তো সবাই মিলে আমরা একদিন প্ল্যান করি যে আমরা মর্নিং ওয়াকে বেরোবো। মানে এটা আমাদের একদম মানে বলতে পারো যে হটকারিতা, মানে হট করে আমাদের মাথায় আসে
তো এবার ওই যে বলে না যে হুজুকে, এবার একজন বললো, মানে এবার সবাই বললাম যে হ্যাঁ যাবো না কেন, নিশ্চয়ই যাবো, সবাই মিলে একটু বেশ মজাও হবে। আর বেনু তো তখন ওটা শুনে খুবই আনন্দ, কারণ এমনিতেই ও ছোট আমাদের সবার থেকে, তার উপরে ওর এই সব বিষয়ে একটু মানে বেশি হুজুক ছিল। তো ও বলছে হ্যাঁ হ্যাঁ সবাই মিলেই যাবো, বেশ মজা হবে, ফুল তুলবো, মানে যেটা হয় বাঙালিদের যে মর্নিং ওয়াকে যাওয়া মানেই হচ্ছে একটু ফুল তুলে বেড়ানো। তো সেটাও কিন্তু আমাদের মাথার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমরা ওরকম মর্নিং ওয়াকে বেরিয়ে প্রচুর যার বাড়িতে আমরা পাবো ওরকম কিন্তু ফুল তুলে তুলে আনবো। তো এই করে দিদিভাই বলছে যেদিন আমরা মানে আমাদের এই ডিসিশনটা আমরা নিই, তার পরের দিনই কিন্তু ভোরবেলায় ওই 4টে 4:30 নাগাদ আমরা কিন্তু ওই 6 বোন একসাথে আমরা কিন্তু মর্নিং ওয়াকে বেরিয়ে যাই। তো প্রথম যেদিন বেরিয়েছি খুব আনন্দ, খুব এক্সাইটমেন্ট আমাদের প্রত্যেকের সবার মধ্যেই। সেই মানে হই হুল্লোড় করছি, সবাই দেখছি অনেকেই যারা মর্নিং ওয়াকের রাস্তা দিয়ে যাচ্ছে তারা একদম নর্মাল হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা সেই 6 বোন যাচ্ছি মনে হচ্ছে যেন সেই মানে আমরা হয়তো কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছি, মানে সেই হাহা হিহি গল্প করতে করতে যেরকম হয় প্রথম দিন যাচ্ছি। তো মানে বাড়িতে তো কোনো মতে আমরা একটু মানে রাজি করিয়েছিলাম, আর যেহেতু আমাদের ওই মানে জেঠুর মেয়ে মানে যে বড়দি, তো ও যেহেতু সঙ্গে থাকতো বলে আমাদেরকে কিন্তু খুব একটা বাড়ি থেকে কোনো কিছুতে মানা করতো না। তো এবার আমরা সেই খুব মজা করতে করতে যাচ্ছি, এবারে ফিরে আসার সময় কিন্তু আমরা ওরকম ফুল টুল তুলে নিয়ে আসি। তো প্রথম দিনটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাটে, মানে একদম যেরকম আর 5 জন যেরকমভাবে মর্নিং ওয়াকে যাই আমরাও কিন্তু ঠিক সেম ওরকম মর্নিং ওয়াক করে ফিরে আসি। এবার দ্বিতীয় দিন যখন আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি, তো সেদিন আমাদের যে বড়দি ছিল, তো বড়দি বলছে যে রোজ তো আমরা এই রাস্তা দিয়েই যাব, তো চল আজকে একটু পাড়ার ভেতর ভেতর দিয়ে যাই, মানে এই পাড়া তার পরের পাড়া যেরকম হয় সেরকম পাড়ার ভেতরের রাস্তা দিয়ে দিয়ে আমরা যাব। তাহলে কি হবে, এবার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাগুলো হয় তাহলে বাড়ির পাশে আমরা প্রচুর রকম ফুলের গাছ পাবো। তো এই কথাটা কিন্তু বড়দি আমাদেরকে বলে। তো আমাদের মাথাতেও তখন আসে হ্যাঁ সত্যি তো, যে পাড়ার মধ্যে দিয়ে গেলে আমরা ফুলগুলো একটু বেশি পাবো। তো এই করতে করতে আমাদের পরের পাড়াটা ক্রস করে তার ভেতরের পাড়াটায় যখন আমরা গিয়েছি, তখন বেশ অন্ধকার আছে, মানে তখনও পর্যন্ত ঠিকঠাক সূর্যের আলোটা ফোটেনি, মানে ওই 4টে 4:30 আমরা বেরোতাম, মানে বুঝতে পারছো তখন তো সূর্যের আলো ন্যাচারালি ফোটে না। তো এবার একটা গলির পাশ দিয়ে আমরা এখন ক্রস করতে গিয়েছি, হঠাৎ করে কিন্তু আমাদের চোখটা ওই গলির ভেতর দিকে পড়ে। এবার এই অন্ধকারের মধ্যেও কিন্তু আমরা দূরে দেখতে পাই যে একটা গাছের মধ্যে যেমন তারাগুলো যেরকম ফুটে থাকে ওরকম জল জল করছে থোকা টগর, মানে থোকা টগর ফুলের গাছের মধ্যে ওরকম কিন্তু ওই ফুলগুলো ধরে আছে প্রচুর। তো এটা যখন আমরা দেখেছি ওই গলিটার পাশ দিয়ে যখন আমরা পাশ কাটিয়ে যেতে গিয়েছি, তো যখন আমাদের চোখে পড়েছে, তো তখন বর্দি বলছে আরে এই দেখ এই গাছটায় দেখ কত ফুল ধরে আছে, চলো এই গাছটা থেকে আমরা ফুল পারি। তো এবার আমরাও তখন বলেছি হ্যাঁ ঠিক আছে চলো ওখান থেকে ফুল পারবো। তো এই বলে আমরা কিন্তু ওই ভেতরটায় মানে ওই যে যে একটা গলি আমরা দেখেছিলাম ওই গলির ভেতরে কিন্তু আমরা চলে যাই। তো বেশ অনেকটা ভেতরে কিন্তু আমাদের ঢুকতে হয়, ওই বাড়িটার একদম কর্নারে মানে একদম এন্ডিংয়ে কিন্তু ওই বাড়িটা ছিল। তো এই কর্নারে পৌঁছতে কিন্তু আমাদের অনেকটা মানে প্রায় 7-8টা বাড়ি ক্রস করে আমাদের কিন্তু ওই বাড়িটায় যেতে হয়। এবার বাড়িটার সামনে গিয়ে যখন আমরা পৌঁছই ওটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, এবার সামনের দিকটা হয়তো অন্য দিকে আছে, মানে এই রাস্তার দিকে কিন্তু বাড়ির মুখটা নয়। এবং সেই যে একটা পাঁচিল তোলা বাড়ির মানে ওই যে গলির ধারে ওই বাড়িটার একটা লম্বা বাউন্ডারি আছে, তো সেই বাউন্ডারি ওয়ালটা কিন্তু বেশ অনেকটা উঁচু। এবার আমরা তখন বাচ্চা মানে অনেকটাই ছোট ছোট ধরো, তো সেক্ষেত্রে আমাদের কাছে পাঁচিলটা তখন আরও উঁচু লাগছে। তো ওই পাঁচিল থেকে আর গাছটা কিন্তু প্রকাণ্ড বড়, মানে দেখেই বোঝা যাচ্ছে যে গাছটা অনেক দিনের পুরনো এবং অনেক বড় গাছ। তো তার মধ্যে থেকে একটা ডাল কেবল এই গলির দিকে ঝুঁকে আছে, মানে যদি আমরা সেই গাছটা থেকে ফুলও পাই তাহলে কিন্তু শুধুমাত্র ওই ডালটা থেকে আমরা ফুলটা পাবো, যেটা আর কি এই গলির দিকে কিছুটা ঝুঁকে আছে। তো তখন আমরা কি করি, আমার বড়দি ওই বেনুকে কিন্তু কোলে নেয়, কারণ বেনু তখন সব থেকে ছোট, এবার বেনুকে কোলে নিয়ে তুলে ওই ডালটা থেকে ফুল পাড়াটা মানে ব্যাপারটা একটু ইজি হবে। তো সেই জন্য বড়দি ওই বেনুকে একটু মানে কোলে তুলে একটু উঁচু করে, যাতে বেনু ওই গাছের ডালটা থেকে ফুলগুলো পেড়ে নিতে পারে। তো সেরকম কিন্তু এবার বড়দি যেই ওকে কোলে নিয়েছে ও কিন্তু ফটাফট ওই ফুলগুলোকে পেড়ে নিয়েছে, মানে প্রায় ওই ধরো 17-18টা এরকম আমরা ফুল পেয়েছি, আর বেশ বড় বড় সাইজের কিন্তু মানে থোকা টগর। তো এবার এরকম টাইপের ফুল কিন্তু আমরা এর আগে কোনোদিন দেখিনি, মানে এত সুন্দর দেখতে ফুলগুলো। আর দেখবে যে থোকা টগরের কিন্তু বেশ একটা আলাদা সুঘ্রাণ হয়, তো সেই গন্ধে মনে হচ্ছে না জায়গাটা একদম পুরো ম ম করছে, মানে গাছে তো আরও প্রচুর ফুল ধরে আছে। তো এবার ওই ফুলগুলো পেয়ে আমরা তো তখন ভীষণ আনন্দ পেয়েছি যে এই রকম ফুল তো আমরা এর আগে কোনোদিন তুলিনি, তো আজকে এরকম পেলাম। তো সবাই তখন বলে যে এই গাছ থেকে এবার আমরা প্রতিদিন এরকম ফুলগুলো পেড়ে নিয়ে যাব। তো যাই হোক ওখান থেকে আবার আমরা ফুল টুল পেড়ে নিয়ে যে যার মতো প্যাকেটের মধ্যে ভরে নিই এবং আবার কিন্তু আমরা মর্নিং ওয়াক করে যে যার মতো বাড়ি চলে আসি।
এবার বাড়ি এসে আমাদের একটা মানে ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে বড়দি যেহেতু বড়, তো ও কিন্তু আমাদের ওই 6 বোনের মধ্যেও ফুলগুলো ওরকম ভাগ করে দিত। এবার বেনু যেহেতু একটু ছোট ছিল, তো ওকে কিন্তু সবসময়তেই ফুল একটু কম দিত, মানে বয়স আন্দাজে যেরকম যার বয়স বড়দি কিন্তু তাকে সেরকম সেরকম ফুলগুলো দিত। এবার সেদিন ওরকম ওই 17-18টা ওই টগরগুলো পাড়া হয়েছে, তো ন্যাচারালি এবার বেনুকে তখন ওই 3-4টে মতো এরকম ফুল দিয়েছে। তো সেটাতে কিন্তু বেনুর খুব রাগ হয়। এবার আমরা ওকে একটু ইচ্ছে করে রাগাতামও বলতে পারো, যেহেতু একটু আগাগোড়ায় ডাং পিটে ছিল, তো যে কারণে আমরা কিন্তু ওই 5 বোন মিলে ওর সাথে একটু ইচ্ছে করে মজা করতাম, যাতে ও রেগে গেলে আমাদের একটু বেশ ভালোও লাগতো, যেরকম হয় ভাই বোনের মধ্যে। তো এবার বেনুর যে মনে মনে রাগ হয়েছিল সেটা কিন্তু আমরা একটু আন্দাজ করতে পারলেও মানে অতটা বুঝিনি, কারণ সব বিষয়ে ওকে নিয়ে ধরো একটু আমরা মজা করতাম সবার ছোট বলে। তো আমরা ভেবেছি অন্যান্য দিনের মতো ওর হয়তো এই জিনিসটা মানে ওরকমই রাগ হয়েছে। তো পরের দিনও কিন্তু আমরা আবার ওরকম মর্নিং ওয়াকে যাই, আবার ওই টগর গাছ থেকে যেরকম করে বেনুকে কোলে নিয়ে বড়দি ফুল পেড়েছিল ওরকম কিন্তু ফুল পাড়ে, এবং বাড়ি এসে ওরকম আবার যখন বড়দি সেই ফুলগুলো ভাগ করে দেয়, বেনুর ভাগে কিন্তু আবার সেই যথারীতি অন্যান্য দিনের মতোই কম ফুল পড়ে। তো সেই দিনও কিন্তু বেনু মানে ভেতর ভেতর কিন্তু একটু বেশ গুমড়ে যায়, মানে ও ভাবছিল যে আমাকে বড়দি বারবার কোলে করে নিয়ে ওই ফুলগুলো পাড়াচ্ছে, তাহলে আমাকে কেন একটু বেশি ফুল দেয় না, মানে এটা কিন্তু ওর মনে মনে হতো। এটা আমরা পরে এই বিষয়টা আর কি জানতে পেরেছিলাম। তো এইভাবে কিন্তু পরপর 2 দিন আমরা যাই। এবার 3 দিনের দিন বেনু কিন্তু নিজে নিজে ভাবে যে আচ্ছা, আমি তো ওই ফুলগুলো পাচ্ছি এবং আমার ভাগেই বারবার মানে প্রতিদিন ওরকম কম ফুল পড়ছে, তাহলে এবার আমি কি করব, আর একটু আগে আমি ঘুম থেকে উঠব এবং উঠে গিয়ে ওই যে যে গাছটা থেকে ওরকম টগর ফুল আমি পারতাম ওখান থেকে গিয়ে আমি একাই ফুলটা পেড়ে আনবো। এবার ও তো ওরকম ছোট বাচ্চা মেয়ে, ওর মাথাতে কিন্তু এই বিষয়টাও আসেনি যে বড়দি তো আমাকে কোলে নিত তবেই তো আমি ওই গাছের ডালটায় হাত পেতাম, তারপর আমি ফুলগুলো পারতে পারতাম। এবার যেহেতু বাচ্চা, ওর মাথায় অতটা কিছু আসেনি, ও ভেবেছে আমি আগে যাব এবং আমি সব ফুলগুলো পেরে নিয়ে ওখান থেকে চলে আসবো, কারণ আমি সব ফুলগুলো একা একা পারছি আর আমাকেই কম ফুল দিচ্ছে। মানে এটা কিন্তু ওর ভেতর ভেতর একটা রাগ হয়েছিল। তো এবার অন্যান্য দিন আমরা কি করতাম, ওই 4টে 4:30 এরকম সময় আমরা মর্নিং ওয়াকে বেরোতাম। ও কি করে, ও কিন্তু এটাতে মানে নিজে থেকে কিন্তু অ্যালার্ট ছিল যে আমি আগে থেকে উঠবো। তো সেরকম কিন্তু ভোর 3টের সময় ঘুম থেকে ওঠে। এবার কাকু কাকিমা সবাই তখন মানে ঘরে যেহেতু শুয়ে আছে, আর আমরা যেহেতু ওরকম ভোরবেলাতে মর্নিং ওয়াকে যেতাম, এটা বেশ কয়েকদিন ধরে আমরা যাচ্ছি, তো সে কারণে এবার কাকু কাকিমা অতটাও বিষয়টা বুঝতে পারেনি। ও হয়তো উঠেছে, তখন কাকিমা ভেবেছে হয়তো যে ভোরবেলায় যেরকম আমরা সবাই যাচ্ছি সেরকম হয়তো উঠছে। তো ও কি করে, ও কিন্তু ওই ভোর 3টের সময় চুপচুপ করে ঘুম থেকে ওঠে এবং ঘরের দরজাটা হালকা করে মানে খুবই সাবধানেও খুলেছিল। মানে পরে ওর কাছ থেকে যখন মানে বিষয়গুলো আমরা শুনেছিলাম তখন মানে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়। তো ও কিন্তু উঠে ঘরের দরজাটা খুবই আস্তে খোলে এবং তারপর যে উঠোনের মেন সদর দরজা সেটা খুলে কিন্তু ওরকম সেই ফুলের সাজিটাকেও হাতে নিয়েও কিন্তু বেরিয়ে যায়। মানে ও অতটাও ভাবেনি যে ওখানে আমি যাচ্ছি এই ফাঁকা রাস্তা ভোর 3টের সময়, রাস্তায় কোনো জনমানব কেউ থাকবে না, যেহেতু অতটুকু বাচ্চা, ওর মাথায় এত কিছু তো আসার কথাও নয়। ওর মাথায় তখন একটা কথাই শুধু চলছে যে আমি আগে গিয়ে ওই ফুলগুলো পেরে নিয়ে সব ফুল নিয়ে আমি একাই চলে আসবো। তো যাই হোক, বেনু কিন্তু সেরকম সেই ফুলের সাজিটাকে নিয়ে ও কিন্তু চলে যায় ওই যে সেই যেখানটা করে ওই থোকা টগর ফুলের গাছটা ছিল যে বাড়িটায়, ওই গলির মধ্যে দিয়ে কিন্তু ঢুকে একদম সোজা চলে যায়। এবার আস্তে আস্তে যখন ও ওই গলিটা থেকে ওই বাড়ির দিকে এগোচ্ছে এক পা এক পা করে, তো পুরো বিষয়টা আমরা বেনুর কাছ থেকে পরে জানতে পেরেছিলাম। ও বলছে আমি যত এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে তত আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন সেই গাছটার ডালটাকে ধরে একটা বয়স্ক ভদ্র মহিলা, মানে খুবই বয়স্ক, মানে একদম ঠাকুমার বয়সী যেরকম হয়, তো বৃদ্ধা বলা যায় তাকে, এবং তার পরনে কিন্তু একটি ধপধপে সাদা শাড়ি, আর তার চুলগুলো ওরকম ধপধপে সাদা, মানে একদম বয়স্ক। তো সেই মহিলাটি ওরকম সেই গাছের ডালটাকে ধরে একদম টেনে নিচের দিকে নামিয়ে কিন্তু সে বেনুর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এবার বেনু যখন এই জিনিসটা দেখেছে, ও ভেবেছে হয়তো ওটা একটা কোনো সাধারণ মহিলাই হবে, যেরকম আমরা ওরকম মানে ফুল তুলতে যেতাম, তো ওই ভদ্র মহিলাও হয়তো ওরকম ওখানে ফুল তুলছে। তো বেনুর মাথায় কিন্তু ওই জিনিসটাই আসে। তো বেনু তখন ওই বয়স্ক ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলে যে ঠাকুমা, তুমি এখানে, তুমি কি এখানে ফুল পাড়তে এসেছো? তো তখন সেই বৃদ্ধাটি ওই বেনুকে তখন বলে যে আমার বাড়ির গাছেই আমি ফুল পারবো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম যে তুমি কখন আসবে আর তোমাকে আমি ফুলগুলো পেড়ে দেব।
তো এই কথাটা যখন বেনু শুনেছে, বেনুর কিন্তু মনে মনে খুব আনন্দ হয়। ও তখন ভাবে যে হ্যাঁ সত্যিই তো, আমাকে তো বড়দি কোলে নিয়ে ওরকম ফুলগুলো পাড়াতো, এই ঠাকুমা না থাকলে তো আমি গাছের হাতই পেতাম না। তো তখন বলে যে তাহলে ঠাকুমা তুমি আমাকে ফুলগুলো দেবে। তো তখন সেই বৃদ্ধাটি কিন্তু মানে কন্টিনিউ কিন্তু বেনুর সাথে কথা বলছে। মানে বেনু এই বিষয়গুলো পরে আমাদেরকে বলেছিল যে এই ঘটনা ওর সাথে ঘটেছে। তো সেই বৃদ্ধাটি বলছে হ্যাঁ কেন দেবো না, আমি তো তোমাকেই ফুলগুলো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এবার তখন কি করে সেই বৃদ্ধা কিন্তু সেই সমস্ত ফুল, মানে শুধুমাত্র যে ওই গাছের ডালের ফুল তা নয়, সমস্ত ওই যে অত বড় একটা প্রকাণ্ড গাছ, সেই গাছ থেকে কিন্তু সমস্ত ফুল পেড়ে বেনুকে দেয়। এবং ওইটুকু একটা সাজি, মানে বেনু যে একটা ছোট্ট ফুলের সাজি নিয়ে গিয়েছিল, ওটাতে তো সমস্ত ফুল ধরেই না। ও কি করে, ওর যে জামাটা, সেই জামার একটা কোচট বানিয়ে তার মধ্যেও কিন্তু ফুলগুলোকে নিয়ে ও বাড়ি আসে। এবার বেনু যখন বাড়ি ঢুকছে তখন ওই 4:30 মতো বাজছে। তো তখন এবার ও যে গেটের মুখে ঢুকতে যাচ্ছে, আমরা তখন বেরোচ্ছি, মানে দিদিভাই বলছে আমরা ওই 5 বোনে কিন্তু তখন বেরোচ্ছি। এবং তখন আমরা ওই বেনুর দরজায় আমরা অনেকবার ডেকেছি, কিন্তু বেনুর কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা তখন কিন্তু নিজের মতো বেরিয়ে চলে আসছি। আর সেই মুহূর্তে কিন্তু বেনু, আমরা দেখছি যে ওরকম পুরো ওর মানে জামা ভর্তি ফুল এবং সাজির মধ্যে ভর্তি ফুল, এবং সেই টগর ফুল। তো এটা দেখে না আমরা তখন রীতিমতো সবাই অবাক যে আরে বেনু এত ফুল কোথায় পেলো, আর এই টগর ফুল এটা তো ওর পক্ষে এত পাওয়া তো সম্ভব নয়, যেদিকে ওই ডালটা যতটুকু আর কি ঝুঁকে থাকে ওখানে তো কয়েকটা ফুল ধরে, তাহলে এত ফুলও কোত্থেকে পেলো। তো তখন বড়দি ওকে জিজ্ঞেস করে এই বেনু তুই এত ফুল কোথায় পেলি। তো তখন কিন্তু বেনু একটু মানে রাগ রাগ করেই বলে যে আমি পেরেছি তাই পেয়েছি। তো এই বলে কিন্তু বেনু আর মানে ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ও কিন্তু গট গট করে নিজের ঘরে ঢুকে যায়। তো এবার বলতে পারো যে আমাদের একটু বেশ রাগও হয় যে বেনু ওরকম ভোরবেলায় গেল আর এত ফুলও কোত্থেকে বা পারলো অত উঁচু একটা পাঁচিল থেকে, তাহলে কি ডালটা একটু বেশি এদিকে ঝুঁকে গিয়েছে, মানে এসব আর কি আমরা তখন ভাবছি। তো আমরা এবার যখন মর্নিং ওয়াকে মানে করে আবার যখন বাড়ি ফিরি, তো তখন দেখি বেনুর কিন্তু সকালবেলায় উঠে ওরকম সুন্দর করে ওদের ঘরে যে ঠাকুর ছিল সেখানে কিন্তু খুব সুন্দর করে ওর সাজিয়ে পুজো করা ওর কিন্তু হয়ে গিয়েছে, আর ওর চোখ মুখ দেখেও কিন্তু মনে হচ্ছে বেশ খুব একটা আনন্দের মধ্যেও আছে। এবার আমরা যখন এসেছি আমাদের সাথে কিন্তু খুব একটা কথা বলে না। তো যাই হোক সেদিনটা তো কাটে, এবং পরের দিন ভোরবেলাতেও কিন্তু ওরকম ঠিক 3টের সময় বেনু ঘুম থেকে ওঠে। আবার কিন্তু যখন ও বাড়ি ফিরছে আমাদের সাথে, কিন্তু আমরা যখন বেরোচ্ছি ঠিক একই সময় কিন্তু বেনুর সাথে আমাদের দেখা, এবং বেনু ওরকম সেই ওর জামা ভর্তি করেও ফুল নিয়ে কিন্তু বাড়ির ভেতরে ঢুকছে। তো এই জিনিসটা যখন আমরা দেখি আমাদের কিন্তু বেশ একটু রাগই হয় বলতে পারো। এবার বেনু আমাদের সাথে খুব একটা কথা বলে না, বেনু কিন্তু নিজের মতো নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। এবার সেদিন যখন আমরা মর্নিং ওয়াক থেকে ফিরেছি বাড়িতে, তো তখন কিন্তু বড়দি আমাদেরকে বলে যে দেখ বেনু ওরকম রোজ রোজ তো সকালবেলায় গিয়ে ফুলগুলো পেড়ে আনছে, এবার জিনিসটা বেশ একটু অদ্ভুত লাগছে, কারণ অত উঁচু গাছ থেকেও এত ফুল কি করে পাচ্ছে। তো আমরাও কিন্তু এবার ওই 4টের সময় না গিয়ে ওই ভোর 3টের সময় ওর সঙ্গে সঙ্গে যাব, তাহলে বিষয়টা বুঝতে পারবো যে ও এত ফুল কি করে পাচ্ছে ওই গাছ থেকে। তো যাই হোক সেদিন মানে ওই যে দ্বিতীয় দিন বেনু ওরকম একা একা যে বাড়ি ফিরেছিল, সেদিন ঠিক বিকেলের পর থেকে মানে ওই সন্ধে সন্ধে লাগবে এরকম সময় থেকে কিন্তু বেনুর প্রচণ্ড জ্বর আসে। মানে সেই জ্বর এত পরিমাণে জ্বর, মানে সেই জ্বরের মধ্যে একটা খিঁচুনি হয় বলে না, সেই খিঁচুনি দিয়ে কিন্তু ওর শরীরে জ্বরটা আসে। তো এবার জেঠিমা, আমার যারা আর কি জেঠিমা রয়েছে, আরও যারা কাকিমা রয়েছে, সবাই তখন এবার আলাদা আলাদা আমরা খাওয়া দাওয়া করলেও আমাদের মধ্যে একটা বন্ডিং কিন্তু খুব সুন্দর ছিল। মানে একটা বাড়িতে যেহেতু আমরা থাকি, একটা পরিবার, তো সবাই কিন্তু সবার বিপদে এক প্রকার সেই ঝাঁপিয়ে পড়া যেটাকে বলে সেটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত আছে। আমরা এখন বাড়িগুলো আমাদের নিজের নিজের মতো মানে ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে, কিন্তু সেই যে একটা একে অপরের প্রতি আন্তরিকতা, এবং সত্যি কথা বলতে আমরা যে ওই বোনগুলো যে আমরা খুঁড়তো জেঠতো বোন, এটা কিন্তু আমাদের মনে হতো না, মনে হতো যেন আমরা নিজের মায়ের পেটের বোন, মানে এত আমাদের নিজেদের মধ্যে মিল ছিল। তো এবার ওর যখন ওরকম একটা কন্ডিশন, তো এবার তখন আমার জেঠুরা কাকুরা অনেকেই তখনও পর্যন্ত বাড়ি আসেনি, তো কাকিমারা সেই খুব তদবির করে বলতে পারো সেই জলপটি দেওয়া, তারপর ওর মানে মাথায় বাতাস করা, মানে সমস্ত কিছু করে আর কি ওর জ্বরটা তখন কোনো মতে একটু মানে ঠিক হয়। তো তারপর ওকে মেডিসিনও দেওয়া হয়, কিন্তু ওই মানে জ্বর কিন্তু ওর নামে না, মানে ওই খিঁচুনিটা থেমে যায়, কিন্তু ওর শরীরে কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার। এবার সারা রাত্রি যখন ওরকম ওর ব্যাপার, তো এবার দিদিভাই বলছে আমরাও তো তখন খুব একটা বড় নয়, আমরা ওই 7-8 এরকম পড়ছি, তো আমাদের কিন্তু বেশ একটু আনন্দই হয় যে এবার তুই যা, একা গিয়ে তুই কি করে ফুল পারবি, এবার আমরাই গিয়ে সব ফুল পেরে নেবো, মানে এই একটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল। এবার আমরা কিন্তু তখনও বুঝিনি যে বিষয়টা এতটাও সিরিয়াস বা এটা অন্য কোনো একটা ব্যাপার।
তো যাই হোক, এবার সারা রাত্রি তো সেই কাকিমা ওর মাথার কাছে একদম জেগে থাকা, যেটাকে বলে, ঠিকঠাকভাবে ঘুমও হয়নি। তো বেনু কিন্তু একদম ঘোরের মধ্যে ছিল, মানে কাকু তখন বললো যে ঠিক আছে তাহলে কালকে সকাল হোক, সকালবেলা ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো সেই ভেবে এবার কাকিমা মোটামুটি জেগেই আছে। এবার কিন্তু বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সেটা হলো, ওই যে সন্ধ্যে থেকে বেনুর জ্বর এসছিল, ও কিন্তু একদম বেঘোরে ছিল, মানে ওর কোনো জ্ঞান ছিল না, ও কিচ্ছু খায়নি, ওকে কোনো মতে শুধুমাত্র মেডিসিনটুকুই খাওয়ানো হয়েছিল, তাও যে ওর জ্বর কমেছিল তাও নয়। তো ও কিন্তু একটা একদম ঘোরের মধ্যে ছিল, সবসময় চোখ বন্ধ করে শুয়েছিল। ঠিক যখন ঘড়িতে ভোর 3টে বাজে, একদম কাটায় কাটায় 3টে, সেই সময় কিন্তু বেনু চোখ খোলে, এবং চোখ খুলেও কিন্তু বিছানায় রীতিমতো উঠে বসে ও ওর মাকে, মানে আমার কাকিমাকে বলছে, আমি ফুল তুলতে যাব, আমার জন্য ওই ঠাকুমা দাঁড়িয়ে আছে। এই বলে কিন্তু ও বিছানা থেকে একদম সরসর করে নেমে ও ঘরের দরজা খুলে কিন্তু বেরোতে যায়। এবার কাকিমা তখন ওই মোটামুটি জেগেই ছিল, আধ ভাঙা ঘুম। এবার বেনুকে ওরকম করে উঠে বেরোতে দেখে কাকিমা বলছে, এই বেনু তুই কোথায় যাচ্ছিস? এবার কাকিমা বলছে পরে যে বেনুর মধ্যে তখন একটা এত অসম্ভব শক্তি, কাকিমা কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ক্লাস 5-6 মেয়ে, ওকে কিন্তু কোনোভাবেই আটকাতে পারছে না, মানে ওর শরীরে তখন অসম্ভব শক্তি। তো তখন কাকু মোটামুটি, মানে পাশেই যেহেতু শুয়েছিল, কাকু তখন জেগে গিয়েছে। এবার দুজন মিলে কিন্তু ওকে, যে ঘর থেকে ও বেরোতে চাইছে, ওকে কিন্তু আটকাতে পারছে না, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। ঠিক 5-7 মিনিট এরকম কিন্তু ওদের মধ্যে একটা যুদ্ধ চলে বলা যায়, মানে বেনু বারবার চেষ্টা করছে ওই দরজা খুলে বেরিয়ে চলে যাবে, কিন্তু কাকু আর কাকিমা মিলে ওকে ঘর থেকে, মানে ওই বেরোনো আটকানো কোনোভাবেই কিন্তু পারছে না। তো এইভাবে কিছুক্ষণ পর কিন্তু বেনু আবার ওই কাকিমার কোলেই সেন্সলেস হয়ে যায়। এবার কাকু আর কাকিমা দুজন মিলেই তখন বেনুকে মোটামুটি, মানে যতটুকু পেরেছে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়, এবং তারপর তো আমাদের সকলকে তখন, মানে কাকিমা কাকু সবাই তখন চিৎকার করে ডাকছে যে এরকম ঘটনা ঘটে গিয়েছে। তো সবাই আমরা তখন বেরিয়ে আসি। এবার এতটা যে বেনুর বাড়াবাড়ি হয়েছে এটা তো আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, সেদিন কিন্তু আর ভোরবেলায় আমাদের মর্নিং ওয়াক যাওয়া হয় না। তো মানে জেঠু ছিল, আরও যারা কাকু ছিল, সবাই তখন বলে যে এরকম যখন কন্ডিশন, তাহলে কালকে সকালবেলায় কিন্তু খুব তাড়াতাড়ি বেনুকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তো উনি যেটা বলবেন সেটাই করতে হবে। তো এই বলে কিন্তু পরের দিন যখন সকাল হয়, তো কাকু কাকিমা এবং দিদিভাই বলছে আমার বাবাও যায় সঙ্গে। তো ওরা তিনজন মিলে কিন্তু ওই বেনুকে নিয়ে ডক্টরের কাছে যায়। তো ডক্টর সমস্ত কিছু চেক আপ করে মেডিসিন দেয়। তো মেডিসিন টেডিসিন খেয়ে কিন্তু, মানে যখন আর কি বাড়ি ফিরে আসে বেনু, তো তারপর সামান্য কিছুটা কিন্তু বেনুর, মানে জ্বরটা কমেছিল, মানে ওই সকাল 11টা 11:30 থেকে কিন্তু বেনুর জ্বরটা আস্তে আস্তে কমে। আবার যখন ঠিক বিকেল থেকে সন্ধে হতে শুরু করে, আবার ঠিক সেই সেম ধুম জ্বর, মানে ওর শরীরে তখন এত টেম্পারেচার, আমরাও তখন রীতিমতো ভয় পেয়ে গিয়েছি যে এত ওর শরীর তখন উত্তপ্ত হয়ে গিয়েছে। এবার এত মেডিসিন খেলো, সারা দিনে মোটামুটি একটু জ্বরটা কম ছিল, বেনু একটু তাকাচ্ছিল, কিন্তু আবার যখন এরকম একটা ঘটনা, সবাই তখন মানে রীতিমতো এবার ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক। এবার যত রাত বাড়ছে বেনুর কিন্তু টেম্পারেচার আরও তত বেশি বাড়ছে, মানে ওর কন্ডিশন যে ডিটোরিয়েট করছে এটা কিন্তু সবার একদম, মানে সবার কাছে একদম পরিষ্কার। তো কাকিমা তো তখন রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এরকম হঠাৎ করে একটা সুস্থ সবল মেয়ের ওর কি হয়ে গেল। তো এবার রাত্রিবেলায় তখন জেঠু, তারপর আমার বাবা, দিদিভাই বলছে, আমার বাবা সবাই বলে যে কোনো রকম কোনো যদি মানে বাড়াবাড়ি হয় বা কিছু যদি হয় তোরা আমাকে ডাকবি, আমরা সবাই জেগেই আছি। তো অনেক রাত্রেই সবাই আমরা যে যার মতো নিজের ঘরে শুতে যাই। এবার দিদিভাই বলছে যে তখনও পর্যন্ত কিন্তু আমরা কেউ ঘুণাক্ষরেও টের পাইনি যে এটা অন্য কোনো ব্যাপার বেনুর সাথে ঘটছে। আমরা ভেবেছি নর্মাল হয়তো জ্বর হয়েছে, যেরকম আর 5টা সাধারণ মানুষের জ্বর হয়। তো এবারও কিন্তু মানে ওরকম বেনু খাটে শুয়ে আছে, আর কাকিমা ওর মাথার কাছে ওরকম মানে আধ ঘুমোনো অবস্থায় ওরকম বসে আছে। ঠিক আবার যখন ভোর 3টে বাজে, বেনু কিন্তু আবার চোখ খোলে, এবং এবার ও কিন্তু একদম খাট থেকে, কাকিমা বলছে যেটা, যে রীতিমতো লাফিয়ে উঠে ও কিন্তু ছুটে যায়, এবং ছুটে গিয়ে ও দরজা খুলে, মানে তখন কিন্তু অলরেডি ঘরের দরজাও খুলে ফেলেছে, ও দরজা খুলে কিন্তু উঠোনের দিকে নামতে যাচ্ছে। এবার কাকিমা বলছে আমি যখন বেনুকে ওরকম অবস্থায় দেখি, আমি কিন্তু বেনু বেনু করে চিৎকার করতে করতে ঘর থেকে বেরোই বেনুর পেছন পেছন, এবং আমি যখন বেরিয়েছি, মানে কাকিমা বলছে আমি যখন ওই বেনুর পেছন পেছন ঘর থেকে বেরিয়েছি, আমি উঠোনে যে জিনিসটা দেখি, তখন আমার গোটা শরীর রীতিমতো একদম কাঁপতে শুরু করেছে। ওইটা দেখে আমি দেখছি একজন বৃদ্ধা, সে বিশাল আকৃতির লম্বা, মানে কম করে 9-10 ফুট হবে তার হাইটটা,
সেই বৃদ্ধার চামড়াগুলো পুরো একদম কুঁচকে গিয়েছে, আমি একদম পরিষ্কার দেখছি। এবং তার পরনে একটি ধপধপে সাদা শাড়ি। সেই বৃদ্ধাটি কিন্তু উঠোনে ওরকম করে দাঁড়িয়ে আমাদের ঘরের দরজার দিকে একদম স্টিল তাকিয়ে আছে। এবং যখন আমি তাকে দেখি তার সঙ্গে কিন্তু আমার আই কন্ট্যাক্ট হয়। এবং যে মুহূর্তে আমি ওই বৃদ্ধাকে ওই উঠোনের মধ্যে দেখেছিলাম, উইদিন সেকেন্ড, মানে খুব জোর হলে 2-1 সেকেন্ডও হবে না, তার মধ্যে মনে হলো যেন বৃদ্ধাটি কোথায় মিলিয়ে গেল। এবার এইটা দেখার পর আমি তখন ওই জায়গাতে, মানে ওই ঘরের দরজার সামনে একদম পুরো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে গিয়েছি। এবার ততক্ষণে কিন্তু ওই যে বেনু ঘর থেকে বেরিয়ে ও যে ছুটতে গিয়েছিল, ও কিন্তু ওই উঠোনের ওপরে আছাড় খেয়ে পড়ে। এবং যে মুহূর্তে ও আছাড় খেয়ে পড়ে আমি কিন্তু বেনু বলে খুব জোরে চিৎকার করি। এবার দিদিভাই বলছে কাকিমার ওরকম একটা চিৎকারে আমরা যেহেতু মোটামুটি সবাই বলতে পারো রাত্রিবেলায় খুব একটা ভালো ঘুম হয়নি, মানে ওরকম জেগে জেগেই ছিলাম যেহেতু বেনুর ওরকম একটা কন্ডিশন, তো ওরকম একটা চিৎকারে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে মানে সবাই আর কি ঘর থেকে বেরিয়ে আসি। এবার ঘর থেকে বেরিয়ে এসে বেনুকে ওরকম আমরা উঠোনের মধ্যে পেয়েছি, তো সবাই তখন ছুটে গিয়ে বেনুকে তোলে। তো তারপর যখন বেনুকে ঘরের মধ্যে এনে শোয়ানো হয়, তো তখন সবাই জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার, তুমি এরকম করে কেন চিৎকার করে উঠলে, আর বেনু এরকম করে উঠোনে কি করে এলো, ওকে তো আমরা দেখলাম যে ও তো মাথায় তুলতে পারছিল না ঠিক করে বিছানা থেকে। তো তখন কাকিমা কিন্তু পুরো বিষয়টা আমাদেরকে বলে। এবার যখন এই সব কথা শোনে, মানে সবাই এবার ঘরের মধ্যে উপস্থিত, মানে বেনুদের ঘরে আমরা তখন সবাই আছি, তো সবাই যখন আমরা এই কথাটা শুনি, তো তখন যে আমার বড় জেঠিমা, সে তখন কাকিমাকে বলে যে জানো তো, আমার মনে হচ্ছে এটা সাধারণ কোনো জ্বর নয়, বা বেনুর সাথে এমন কিছু ঘটনা ঘটছে যেটা হয়তো স্বাভাবিক কিছু নয়। তো আমার মনে হয় ওকে তো যেরকম ট্রিটমেন্ট চলছে সেরকম চলুক, কিন্তু ওকে একটু ঝাড়ানো দরকার। আমার মনে হয় বেনুর কোনো খারাপ বাতাস লেগেছে। তো এই কথাটা শোনার পর তো কাকিমা তখন আরও কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এবার আমি কি করব, মানে এতটুকু বাচ্চা মেয়ে, একে নিয়ে এবার কোথায় আমরা যাব। তো তখন আমাদের এলাকাতেই কিন্তু একটি বড় মসজিদ ছিল। তো সেখানে তখন জেঠিমা বলে যে ওই জায়গায় নিয়ে গিয়ে ওখানকার যিনি মৌলভী সাহেব আছেন, তো ওনাকে গিয়ে বললে কিন্তু উনি এটার সলিউশন করতে পারেন। তো মানে এটা আমরা অনেক এর আগেও শুনেছিলাম যে ওই মসজিদে নিয়ে গিয়ে সেই মৌলভী সাহেব যদি অনেককে এরকম ঝেড়ে দিয়েছেন, তাদের অনেক অসুখও এরকম ভালো হয়ে গিয়েছে। তো তখন মানে জেঠিমা বলে যে পরের দিন সকালবেলায় বেনুকে নিয়ে আমরা যাব। তো পরের দিনই কিন্তু খুব সকাল সকাল বেনুকে নিয়ে আমরা মসজিদে যাই। এবার মসজিদে যাওয়ার পর সমস্ত কথা, মানে যা যা বেনুর সাথে এই 2 দিন ধরে বাড়িতে ঘটছে, তো সেই কথাগুলো তখন মৌলভী সাহেবকে বলা হয়। এবার মৌলভী সাহেব তখন একটা প্রশ্ন করে যে আচ্ছা, এই মেয়েটি কি কোথাও গিয়েছিল, মানে এমন কোনো আলগা জায়গায় কি গিয়েছিল যেখানে ও হয়তো আগে যেত না, এরকম হঠাৎ করে গিয়েছে। তো তখন মানে দিদিভাই বলছে যে আমার বড়দি তখন বলে যে আমরা এরকম মর্নিং ওয়াকে যেতাম, এবং তারপর ওই যে সেই টগর গাছের কথাটা, সেই টগর গাছ থেকে আমরা এরকম ফুল পাড়তাম, এবং আরও যে সমস্ত গাছ থেকে ফুল পাড়তাম সেগুলো কিন্তু সব কথাই বলে। এবং বড়দি বা আমরা এই যে 5 বোন, আমাদের প্রত্যেকেরই বিষয়টা একটা আশ্চর্য লেগেছিল যে বিগত 2 দিন ধরে বেনু ওরকম ওই অত উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, তার উপরে ওরকম একটা যে টগর ফুলের গাছ, ওইটুকু একটা বাচ্চা মেয়ের তো হাত পা কোনোভাবেই সম্ভব নয়, তার উপরে এত এত ফুলও আনতো। তো এই জিনিসটা কিন্তু আমাদের ওই 5 বোনের মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ ছিল, আমরা কিন্তু বাড়ির কাউকে এই জিনিসটা তখনও পর্যন্ত বলিনি। কিন্তু এবার মৌলভী সাহেব যখন বারবার জিজ্ঞাসা করছেন যে ও কি এমন কোথাও গিয়েছিল যে যেখান থেকে এরকম কিছু একটা হতে পারে বলে তোমাদের মনে হয়, তো তখন কিন্তু আমাদের বড়দি এই কথাটা বলে যে আমরা ওকে 2 দিন ধরে দেখছি যে আমাদের ওঠার আগে, মানে আমরা ওই 4টে 4:30-র সময় ওরকম মর্নিং ওয়াকে যেতাম, তার আগে ও অলরেডি ওরকম অতগুলো ফুল নিয়ে কিন্তু বাড়ি ঢুকতো। এবং ওই গাছ থেকে তো এত ফুল পাওয়া ওর পক্ষে কখনোই সম্ভব নয়। ওকে আমরা অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে তুই এই ফুলগুলো কোথা থেকে পেলি, ও কিন্তু আমাদেরকে কিছু বলতো না। এবার এই পুরো বিষয়টা যখন ওই বাড়ির লোকের সামনে আমরা বলি, তো সবাই তখন বলে যে বেনু যে তোদের থেকে আলাদা করে এরকম একা একা তোদের আগে চলে যেত ফুল পাড়তে বা এরকম মর্নিং ওয়াক করতে, তোরা তো কই বলিসনি। এবার সেই নিয়ে তো আমাদেরকে তখন একটু বাড়ির লোক বকাবকি দেয়। তো সমস্ত কথা শোনার পর সেই মৌলভী সাহেব তখন বলেন যে আমি যেটা বোঝার সেটা বুঝে গিয়েছি, এবার ওকে আমি ভালো করে ঝেড়ে দিচ্ছি, আর আমি একটি জল পড়া দিচ্ছি, এই জল পড়াটা কিন্তু 3 দিন ধরে ওকে তোমরা খাওয়াবে। তো আমার মনে হয়, মানে আমি আশা করছি বেনু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো সেই মৌলভী সাহেব ওই বেনুকে তখন খুব ভালো করে ঝেড়ে দেন, এবং সেই গ্লাসের মধ্যে কিন্তু মানে 1 গ্লাস জল, মানে জল পড়া তিনি দেন, এবং বলেন যে মানে তিনি টাইম বলে দিয়েছিলেন যে ওই টাইমে টাইমে কিন্তু ওকে খাওয়াতে হবে। তো যথারীতি এবার বাড়ি যখন বেনুকে নিয়ে আসা হয়, তো তারপর যত দিন যেতে শুরু করে, মানে সেই দিনই কিন্তু বিকেলের পর থেকে বেনু অনেকটাই সুস্থ, মানে ওর যে এত শরীরে টেম্পারেচার ছিল
সেটা কিন্তু অনেকটাই কম। এবং ধীরে ধীরে যত দিন যেতে থাকে 3 দিনের মাথায় এসে কিন্তু মানে বেনু যে 2 দিন ওরকম বেঘোরে ঘুমোচ্ছিল, অত জোর শরীরে জ্বর ছিল, 3 দিনের মাথায় কিন্তু একদম ও অদ্ভুতভাবে নিজে থেকে উঠে খেতে চায়। মানে যে মেয়েটাকে বিগত 2 দিন ধরে মানে 1 চামচ জলও ঠিক করে খাওয়ানো যাচ্ছিল না, সে কিন্তু তখন একদম পুরোপুরি সুস্থ। মানে এটা একদম অদ্ভুত বিষয়। বলে না যে ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, যাই বলো না কেন, তাদের একটা যে অপার মহিমা থাকে, সেটা কিন্তু সেদিন আমরা প্রমাণ পেয়েছিলাম। মানে এত যে ডাক্তার দেখিয়ে, এত ওষুধ খাইয়ে বেনুকে যখন কোনোভাবেই ঠিক করা যাচ্ছিল না, মানে সত্যি একটা দৈবিক শক্তির মাধ্যমেই বলতে পারো যে বেনু ওরকমভাবে সুস্থ হয়। তো যাই হোক, এবার বেনু যখন মোটামুটি একটু সুস্থ হয়েছে, তো সবাই তখন ওকে জিজ্ঞাসা করে। এবার ওই যে কোন জায়গা থেকে ও ফুলটা তুলে আনতো, সেটা তো মানে আমরা যদিও বা চিনতাম, কিন্তু অ্যাকচুয়ালি ওর সাথে কি ঘটনা ওইখানে বিগত 2 দিনে ঘটেছে, সেটা তো ও ছাড়া আর কেউ বলতে পারবে না। তো তখন এবার বাড়ির সবাই মিলে কিন্তু ওকে জিজ্ঞাসা করে যে সবাই তো বলছে যে ওই গাছটা অত উঁচু, তাহলে তুই অত ফুল পেতিস কি করে? মানে তোর পক্ষে তো ওই অত উঁচু গাছ থেকে এত ফুল পাড়া তো কখনোই সম্ভব নয়। এবার বেনু কিন্তু সেই দিন সমস্ত কথাটা বলে, মানে ওর সাথে কি কি ঘটেছিল, সেই যে বৃদ্ধাকেও দেখেছিল প্রথম দিন এবং দ্বিতীয় দিনও কিন্তু ওরকম মানে যখনও যায় আবার ওই বৃদ্ধা সমস্ত গাছ থেকে বলছে একদম হাত বাড়িয়ে সমস্ত গাছের মনে হচ্ছে না কয়েক সেকেন্ডে ফুলগুলো পেরে আমার কোলের মধ্যে দিল। মানে বেনু কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলে। এবং যেদিন ওর নাকি ওরকম জ্বর ছিল, মানে ও যখন ওই বেঘরে ঘুমোচ্ছিল, ওই ঠিক ভোর 3টের সময়তে ও একদম নাকি পরিষ্কার শুনতে পায় সেই বৃদ্ধাটি, মানে সেই যে বৃদ্ধার অবয়বটি, সে তো আর কখনো সাধারণ মানুষ নয়, সে অন্য কিছু একটা জিনিস। তো ও বলছে আমি একদম পরিষ্কার শুনতে পাই এবং আমি দেখতেও পাই যে আমাদের ঘরের দরজার বাইরে সেই বৃদ্ধা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, এবং সে কারণেই কিন্তু আমি ঘুম থেকে উঠে ওরকম করে গিয়েছিলাম। মানে এই পুরো কথাটা কিন্তু বেনু আমাদেরকে বলে। তো তখন তো আমাদের পক্ষে আর কারোরই আর বুঝতে বাকি নেই যে অ্যাকচুয়ালি বিষয়টা ঠিক কী হয়েছিল। তো তখন জেঠিমাও বলে, মানে আমার যে বড় জেঠিমা, সে তখন বলে যে এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে নিশি। মানে নিশিতে কিন্তু বাচ্চাদেরকে খুব ইজিলি পজেস করতে পারে। মানে তাদের যেহেতু মন তো একদম ভোলা ভালা হয়, মানে একদম সাদাসিধে মন, তাদের মনে তো এত মারপ্যাচ থাকে না, তো যে কারণে তাদেরকে কিন্তু খুব ইজিলি ভুলিয়ে দেওয়া যায়। এবং বাচ্চারা যে ফুলের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়, এটা কিন্তু তারা খুব ভালো করে জানে। তো যাই হোক, মানে সেদিন যে বেনু খুব বেঁচে গিয়েছিল, মানে আমরাও তো বিষয়টাকে অতটাও সিরিয়াসলি নিইনি, বা আমরা হয়তো ভেবেছিলাম যে ওখানে আবার ফুল পাড়তে যাব, কিন্তু ওই যে একটা জিনিস ঘটে যায়, তারপর তো বাড়ি থেকেও আমাদেরকে প্রচণ্ড বকাবকি করে যে অত ভোরবেলায় তোরা কেন যেতিস। তো আমরা তো প্রচুর বকা খাই। এবং বাড়ির লোকও কিন্তু ওই যে আমরা মানে যে বাড়িটা থেকে আমরা ফুল পাড়তাম, বাড়ির লোকও কিন্তু ওই বাড়িটার পরে খোঁজ নেয়। তো বাড়িটার খোঁজ নিয়ে তারা জানতে পারে যে ওই বাড়িতে আর এক পোর্শনে, মানে যেদিকটা করে ওই মানে ফুলের গাছটা ছিল, ওই দিকে কিন্তু কোনো মানুষজন বসবাস করতো না, এবং ওটা কিন্তু দীর্ঘদিন ধরে ওই বাড়ির আর এক পোর্শনে আর এক শরিকরা থাকতো। তো এবার অ্যাকচুয়ালি ওটা কে, মানে ওই যে বৃদ্ধার যে আত্মাটিকে ওখানে বেনু দেখেছিল, সেটা আদৌ কে, ওটা হচ্ছে ওই বাড়িরই কেউ নাকি ওটা অন্য কেউ, সেটা আজ পর্যন্ত জানা যায়নি। তো তারপর থেকে দিদিভাই বলছে আমরা তো আর কোনো দিনই ওখানে ফুল পাড়তে যাইনি, ইনফ্যাক্ট আমরা ওরকম ভোরবেলাতে মর্নিং ওয়াকে তো যেতামই না। তো তারপরে অনেক দিন পর তখন আমাদের বিয়েও হয়ে যায়। তো তারপর আমরা তখন শুনেছিলাম যে ওই বাড়িটি ওরকম ভেঙে ফ্ল্যাট সিস্টেম, মানে ওটা ফ্ল্যাট হচ্ছে আর কি। তো এখন ওই জায়গায় কিন্তু ফ্ল্যাট হয়ে গিয়েছে, এখন ওই বাড়িটি কিন্তু আর নেই। তো এই হচ্ছে ঘটনা, এবং এটা আমাদের পরিবারে একদম বাস্তব ঘটে গিয়েছিল আমার ছোট বোনের সাথে। তো বেনুরও এখন বিয়ে হয়ে গিয়েছে, তারও এখন ছেলে মেয়ে আছে। তো বলতে পারো এই ঘটনাটি অনেক দিন আগের ঘটনা, এবং আমাদের লাইফে কিন্তু ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো আমি তো তোমার চ্যানেলে তোমার ঘটনাগুলো প্রতিনিয়ত শুনি, আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম যে আমাদের পরিবারের এই ঘটনাটি তোমার সাথে আমি শেয়ার করি, তাহলে তোমার মাধ্যমে আরও যারা দর্শক এবং তোমার শ্রোতা বন্ধুরা আছে সবাই জানতে পারবে এই ঘটনাটি। তো সেই জন্য আমি তোমার সাথে আজকে এই ঘটনাটি শেয়ার করলাম। তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এর আগেও আরেকজন দিদিভাই আমাদেরকে এরকম একটি নিশির ডাকের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন। তো তাদের সাথেও এরকম একটি ইনসিডেন্ট ঘটে গিয়েছিল। তো আমি এই ঘটনাটি আমাদের এই চ্যানেলে এর আগেও আমি পাবলিশ করেছি, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে সেই ঘটনাটি শুনেও নিতে পারেন।
তো যাই হোক, পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও। এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো যে দিদিভাই আজকে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন, তার ছোট বোনের কি নাম ছিল? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন ডানকুনি থেকে জবা চক্রবর্তী, জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, মুম্বাই থেকে রুকসানা এবং আসানসোল থেকে মীরা ব্লগ। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন হাওড়া থেকে গীতা গোস্বামী, ইছাপুর থেকে মধুমিতা চক্রবর্তী, রেখা চন্দ্র, বিট্টু রায়, বাংলাদেশ থেকে আদিবা মিম এবং কলকাতা থেকে উষা দাস। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।